হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে থার্ড সেমিস্টার প্রিপারেশনের 8 নম্বর স্কুল আছে, কোনটাই মডেল ইনস্টিটিউশন এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে আছে এক দাগে, কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয়। তাহলে ভগ্নাংশ সসীম নাকি অসীম সেটা দেখার জন্য যত দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটাকে দেখতে হয়। যদি এই সংখ্যাটার উৎপাদকে ভেঙে আমরা 2 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা পাই, তাহলে কিন্তু সেটি অসীম ভগ্নাংশ হবে। আর যেখানে 2 আর 5 ছাড়া আর কোনো উৎপাদক নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে না, তার ভাগফল সসীম হবে বা সেটি সসীম ভগ্নাংশ। অর্থাৎ সসীম মানে কি? সসীম মানে ভাগ করতে করতে একসময় গিয়ে মিলে যাবে। তো প্রথমে এ দেওয়া আছে, এ 16/125। এখন 125কে যদি আমরা উৎপাদকে ভাঙি, 5 25 125, 5 5 25, তাহলে 125-এর মধ্যে দেখো 5 ছাড়া আর কিছু নেই, তাহলে এটা এক্ষেত্রে সসীম হবে। তারপরে বি, অর্থাৎ ভাগ করতে করতে একসময় গিয়ে দশমিক নেওয়ার পরে মিলে যাবে। তারপর 3-এর যে 8 আছে, 3-এর 8, এখানে 8 সমান 8কে উৎপাদকে ভাঙতে হবে, 2 × 2 × 2, তাহলে এখানে 2 আছে, তাহলে এটাও এক্ষেত্রে ভগ্নাংশটি সসীম হবে। সি আছে 4-এর 7, 7কে ভাঙলে আমরা পাই 7 সমান 7 × 1, তাহলে এখানে 7 পাচ্ছি। তাহলে এই 7 সংখ্যাটার জন্য ভাগ কিন্তু মিলবে না, আর এর দশমিক বিস্তার অসীম হবে। তাহলে ডিটা আর দেখলাম না, কারণ ডিতে 20 আছে, তবু আমি দেখিয়ে দিই। এখানে ডিতে 9/20। এখন 20কে যদি উৎপাদকে ভাঙা যায় 2, 10, 2 5, তাহলে 20 সমান 2 × 2 × 5, এখানে 2 2 5, 2 এবং 5 ছাড়া আর কিছু নেই, সেই জন্য এর দশমিক বিস্তার সসীম হবে। একটি ছাতা বিক্রি করে মাসুদের 10% ক্ষতি হলো। বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে তার 20% লাভ হবে? তো বিক্রয় মূল্য কত এখানে বলা নেই, তাহলে এখান থেকে আমরা ছাতার ক্রয় মূল্য এক্স ধরে নিয়ে অঙ্কটা করতে পারি। ক্রয় মূল্য এক্স ধরে নিলে 10% ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। মনে করি ক্রয় মূল্য সমান এক্স টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, তাহলে দেখো যে 10% ক্ষতি মানে কি হলো, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রি মূল্য হবে 90 টাকা, আর 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 90/100 টাকা, আর x টাকা ক্রয় মূল্য, সেই জন্য এখানে বিক্রয় মূল্য হবে 90 × x/100। আমি এখানে একটু ডিটেলস করলাম না, এখানে আমি শর্টে লিখব 90 × x/100 টাকা। তো কাটাকুটি করলে এখানে 9, এখানে 10 সমান 9x/10 টাকা, তাহলে এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। এখন এখানে বলা আছে বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে তার 10% লাভ হবে। তাহলে 10% লাভ হলে কত টাকায় বিক্রি করতে হচ্ছে সেটা, না 20% লাভ হলে কত টাকায় বিক্রি করতে হচ্ছে সেটা আগে দেখে নিই। তাহলে 20% লাভে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120/100 টাকা। আর ক্রয় মূল্য যদি x টাকা হতো,
তাহলে বিক্রয় মূল্য হতো 120 ইন্টু এক্স বাই 100। তাহলে যদি আমরা 5-20 দিয়ে কাটাকুটি করি, 5-20 100, 6-20 120, তাহলে 6x বাই 5 টাকা এটা এখনকার বিক্রয় মূল্য। আর আগেকার বিক্রয় মূল্য ছিল 9x বাই 10, এখনকার বিক্রয় মূল্য 6x বাই 5। তাহলে কতটা বাড়লো? তাহলে আমরা শতকরা বৃদ্ধি, বিক্রয় মূল্যের শতকরা বৃদ্ধি, বিক্রয় মূল্যের শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, বৃদ্ধি ইন্টু 100% বাই প্রাথমিক মান। তাহলে বৃদ্ধি কি করে বের করব? এই পরে যেটা হয়েছে তার থেকে আগেরটা বিয়োগ করব, অর্থাৎ 6x বাই 5 হয়েছে পরের, আর আগের ছিল 9x বাই 10, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে এর সাথে 100 গুণ করতে হবে, আর নিচে প্রথমকার যে মানটা অর্থাৎ 9x বাই 10 সেটা লিখতে হবে। তাহলে 10, এই 5 এবং 10-এর লসাগু 5 হলো, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 6xকে গুণ করলে 6x হলো, আর 10 দিয়ে, আচ্ছা এখানে লসাগু 10, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 6 দুগুণ 12, অর্থাৎ এটা হবে 12x। আর 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 9কে গুণ, 9 9। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই 3x বাই 10 ইন্টু 100 ইন্টু এখানে 9x বাই 10 উল্টে লিখলে পাই 10 বাই 9x। তাহলে 10 10কে 100, আরেক আচ্ছা 3 কেটে দিই, তাহলে 3 3কে 9, x কেটে দিলাম, তাহলে সমান 100 বাই 3, 3 দিয়ে ভাগ করলে 33 পূর্ণ 1.3%। যদিও অঙ্কটা 100 ধরে করা যেত, তো এখানে এটা বি উত্তর। তোমরা 100 ধরে চেষ্টা করো, না পারলে কমেন্টে জানাবে, অন্য কোনো অঙ্কে বা অন্য কোনো ভিডিওতে আমরা এটা 100 ধরে করলে কেমন করতে হয় সেটা করে দেবো। এখানে আছে a টু দি পাওয়ার n, না an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, an মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস a1 x প্লাস a0। এই বহুপদী সংখ্যামালার n সংখ্যক পদ আছে না ঘাত n সংখ্যক চলরাশি আছে নাকি কোনোটি নয়? তাহলে এখানে n সংখ্যক পদ আছে কিনা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার শুরু হয়েছে n দিয়ে, n মাইনাস 1 n মাইনাস 2 এরকম পাওয়ার কমতে 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 এখানে পাওয়ার 1, এখানে 0। তাহলে কিন্তু এখানে n সংখ্যক পদ নেই, কারণ এর পাওয়ার এখানে x যেটা আছে তার পাওয়ার 0, তাহলে n থেকে 0 পর্যন্ত এটা n সংখ্যক নয়, এটা n প্লাস 1 সংখ্যক। সুতরাং প্রথম বিকল্পটা খাটছে না। এর ঘাত n দেখতে পাচ্ছি, x যেখানে আছে ঘাত 1, এর ঘাত n মাইনাস 2, এর ঘাত n মাইনাস 1, এর ঘাত n। তাহলে হ্যাঁ এটা ঠিক যে এখানে ঘাত কিন্তু n, এটা ঠিক হলো। তারপরে n সংখ্যক চলরাশি আছে। চলরাশি বলতে এই এ দিয়ে যে সংখ্যাগুলো আছে এগুলো চলরাশি। তাহলে এখানে একটা, দুটো, এখানে n একটা, n মাইনাস 1 দুটো, n মাইনাস 2 তিনটে, এরকম n 0 পর্যন্ত আছে। 1 পর্যন্ত থাকলে আমরা বলতাম এক্সটা চলরাশি আছে, বাট এখানে 0 পর্যন্ত আছে, তাহলে একটা চলরাশি বেশি আছে। তাহলে n সংখ্যক চলরাশি আছে, এটা খাটছে না, বা কোনোটি নয় হবে না, এটা বি হবে, কারণ n এর সর্বোচ্চ ঘাত এই সংখ্যামালাটির সর্বোচ্চ ঘাত n, সেই জন্য ঘাত সমান n। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 হলে n টু দি পাওয়ার n এর মান কত হবে? টু টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1
ইজ ইকুয়াল টু 4, তাহলে আমাকে বের করতে হবে n মাইনাস n টু দি পাওয়ার n এর মান কত। অর্থাৎ এখান থেকে প্রথমে n এর মান বের করতে হবে। তো n এর মান বের করতে গেলে এখানে লিখব 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে পেলাম 2 টু দি পাওয়ার n, এখান থেকে কমন নিলাম, কমন নিলে এখানে 1 থাকছে মাইনাস এটা কমন নিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 থাকছে ইজ ইকুয়াল টু 4। 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে 1 মাইনাস 2 এর পাওয়ারে 1 এর মাইনাস 1 আছে, তাহলে এটা ইজ অ্যাকচুয়ালি 1/2 সমান 4। কারণ আমরা জানি যে a টু দি পাওয়ার মাইনাস 1 থাকলে আমরা 1/a লিখি, 2 টু দি পাওয়ার মাইনাস 1 আছে তাই 1/2 লিখলাম। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 1 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ এটা হচ্ছে 1/2 ইজ ইকুয়াল টু 4। 2 টু দি পাওয়ার n সমান এই 2 নিচে আছে, এর সাথে 4 এর গুণ হবে, তাহলে 4 2 8, আর আমরা জানি 8 3খানা 2 পরপর গুণ করলে 8 হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। এখান থেকে পাই n ইজ ইকুয়াল টু 3, অতএব n টু দি পাওয়ার n সমান 3 টু দি পাওয়ার 3 সমান 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, তাহলে এটা ইজ ইকুয়াল টু 27। 2x প্লাস y ইজ ইকুয়াল টু 6 সমীকরণের লেখচিত্রের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা সমীকরণ হবে। সমীকরণের লেখচিত্রের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ হবে। আচ্ছা, তাহলে কি লেখা আছে? এই সমীকরণের লেখচিত্রের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা, মানে এর সাথে সমান্তরাল কোন লেখচিত্রটি হবে সেটা বলতে হবে। এখানে অনেকগুলো লেখচিত্র দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দেখে বলতে হবে যে কোন সমীকরণটির লেখচিত্র এই সমীকরণের লেখচিত্রের সাথে সমান্তরাল হবে। তো যে সমীকরণটা প্রথম দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এখানে আছে দেখো 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, এটা আছে। এখন এই সমীকরণের বামপক্ষ এবং ডানপক্ষকে উপযুক্ত সংখ্যা গুণ করে আমরা যাই গুণ করি না কেন, যদি দ্বিগুণ করি 4x প্লাস 2y সমান 6 2 12, সেই যে সমীকরণটা পাবো তার লেখচিত্র আর এর লেখচিত্র কিন্তু পরস্পর সমান্তরাল হবে। ঠিক একই রকমভাবে তাহলে এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে দেখছি এখান থেকে এই সমীকরণটা আনতে পারি কিনা। এখানে 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10 আছে প্রথমে, তাহলে এই অপশানটাকে পরীক্ষা করি। 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, সো 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 2x প্লাস ওয়াই সমান 5 হলো। তাহলে এই সমীকরণটা এলো না, তাহলে এর লেখচিত্র আর এর লেখচিত্র সমান্তরাল নয়। এরপরে যেটা অপশান বি আছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 আছে 2 আছে, তাহলে কোনো সংখ্যা দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করতে পারবো না, কারণ এই সহগগুলোর মধ্যে কমন উৎপাদক নেই। তাহলে এ হলো না, বিও হলো না। এরপরে সি দেখব। সিতে আছে 12x প্লাস 6y ইজ ইকুয়াল টু 36, 12x প্লাস 6y ইজ ইকুয়াল টু 36। তো উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করতে পারি, তাহলে উভয় পক্ষকে যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে হবে 2x প্লাস এখানে হবে 1y, 6 1 6, 1 দিলাম না, এখানে 6 6 36, তাহলে এটা কিন্তু এই সমীকরণের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে কি, তাহলে এই সমীকরণটার লেখচিত্র এই সমীকরণের লেখচিত্রের সমান্তরাল হবে, তাহলে সিটা হয়েছে। ডিটা তবু একবার চেক করে দেখি ডিটা হচ্ছে কিনা। আচ্ছা, ডিতে আছে কোনোটি নয়, তাহলে ডি তো হবেই না, তাহলে এখানে উত্তর হবে সি, এই সমীকরণের যে লেখচিত্র সেটি এই সমীকরণের লেখচিত্রের সাথে সমান্তরাল। এরপরে 6, একটি বাস্তব সংখ্যা x কে
নিধান এ এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হয়, অর্থাৎ এক্স সমান এম লগ এম টু দ্য বেস এ হয় যদি। আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে একটি বাস্তব সংখ্যা এক্সকে নিধান এ এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হয়। তার মানে এটা এ হলো নিধান, এক্স একটা বাস্তব সংখ্যা, আর এম এর লগারিদম করছি। তাহলে এখানে এম এ এর মধ্যে সম্পর্ক সেটা বলতে হবে। তাহলে 1/6 আছে, এক্স ইজ ইকুয়াল টু লগ এম টু দ্য বেস এ, এটা হচ্ছে নিধান, আর এটা এম এর লগারিদম। এখানে যদি আমরা সূচকে পরিণত করি তাহলে এটা অ্যাকচুয়ালি হয় এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম, এর লগারিদম রূপ এটা আর সূচকের রূপ এটা। তাহলে এখানে দেখো, এখানে এক্স এ এম এটা নিয়ে এরকম কোনো বক্তব্য নেই। এখানে যে বক্তব্যগুলো দেওয়া আছে, এখানে এম গ্রেটার দেন 0 আছে, এ ইজ ইকুয়াল টু 1 আছে, তাহলে এম শূন্যের চেয়ে বড় না হলেও চলবে। আচ্ছা, তারপরে এম লেস দেন 0 ইজ ইকুয়াল টু এই এ গ্রেটার দেন 0, এম গ্রেটার দেন 0, এ ইজ নট ইকুয়াল টু 0, এ ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এর কোনো শর্তই এক্ষেত্রে প্রযোজ্য নয়, সুতরাং এখানে হবে কোনোটি নয়। এবারে জেড ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই এবং ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, যখন ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এ 1/1 মাইনাস এক্স, তখন ফাংশন অফ জেড এর মান কত হবে? তাহলে আমাকে বের করতে হবে এই ফাংশন অফ জেড এর মান। তাহলে ফাংশন অফ এক্স দেওয়া আছে এখানে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/x। আমাকে বের করতে হবে ফাংশন অফ জেড, এটা বের করতে হবে। তাহলে ফাংশন অফ জেড বলতে আমরা এক্স এর জায়গাতে জেড বসাবো, 1/1 মাইনাস জেড। এখন দেখো প্রশ্নের মধ্যে জেড সমান কত বলা আছে, জেড সমান ফাংশন অফ ওয়াই, তাহলে জেডের জায়গাতে ফাংশন অফ ওয়াই বসাবো, 1 মাইনাস ফাংশন অফ ওয়াই। তাহলে ফাংশন অফ ওয়াই বলতে এর এক্সের জায়গাতে আমরা ফাংশন অফ ওয়াই বলতে আমরা এর এক্সের জায়গাতে ওয়াই বসাবো, সেটা হবে ফাংশন অফ ওয়াই। তাহলে 1 মাইনাস ফাংশন অফ ওয়াই বলতে 1/1 মাইনাস ওয়াই, এটা হলো। তো নিচে 1 মাইনাস ওয়াই লসাগু, 1 মাইনাস ওয়াই এর সাথে 1 এর গুণ, তাহলে 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই দিয়ে 1 মাইনাস ওয়াইকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 1 এর গুণ মাইনাস 1, আর ওপরে আছে 1 সমান 1 একটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস ওয়াই বাই, আচ্ছা মাইনাস মাইনাস কেটে 1 কেটে দিলাম, মাইনাস ওয়াই। এখন ওয়াই পেলাম, তো ওয়াই সমান এখানে বলা আছে ওয়াই সমান ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই এর জায়গাগুলোতে ফাংশন অফ এক্স বসাবো, 1 মাইনাস ফাংশন অফ এক্স বাই 1 মাইনাস, না এটা 1 মাইনাস নয়, বাই মাইনাস ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্সের মান এটা এখানে বসাবো, 1 মাইনাস এটা ফাংশন অফ এক্সের মান, মাইনাস চিহ্ন দিয়ে ফাংশন অফ এক্সের মানটা এখানে বসাবো, এটা হচ্ছে ফাংশন অফ এক্সের মান, সমান উপরে দেখো 1 মাইনাস 1/1 মাইনাস এক্স। তাহলে উপর পার্টটা হবে 1 মাইনাস এক্স লসাগু হলো, 1 মাইনাস এক্স দিয়ে 1কে গুণ করব, তাহলে 1 মাইনাস এক্স থাকছে, মাইনাস 1 মাইনাস এক্স দিয়ে 1 মাইনাস এক্সকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ, আর নিচের পার্টটা যেমন অবস্থায় আছে ওই অবস্থাতে থাক, সমান +1 -1 বিয়োগ করলে 0 হবে, তাই কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে -x/1 - x, আর নিচে কোনো ভগ্নাংশ থাকলে আমরা গুণ চিহ্ন দিয়ে উপরে লিখতে পারি, বাট ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, লবটা হরে যায়,
আর হরটা লবে যাবে। তো উপর নিচে কেটে দিতে পারছি, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এক্সকে 1 দিয়ে ভাগ, এটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এখানে এক্স উত্তর হবে। তারপরে আছে এবিসিডি সামান্তরিকের। এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই ডি এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, এ এফ এর দৈর্ঘ্য কত? তো প্রথমে একটা সামান্তরিক আঁকতে হবে। এ বি সি ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা বিসি বাহু, এর মধ্যবিন্দু ডি, এটা এস ডি। ডি এ বি সি ডি, ও মধ্যবিন্দু ই, এরপরে ডিই বর্ধিত এবিকে এফ বিন্দুতে ছেদ করেছে। ডি বর্ধিত এবিকে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে মিলিত হয়, এ এফ এর দৈর্ঘ্য কত? এ এফ এর দৈর্ঘ্য বের করতে হবে। আর এফ এর দৈর্ঘ্যটা এবি দিয়ে দেওয়া আছে, এবি এর কত অংশ সেটা বের করতে হবে। তাহলে দেখো এইখানে বিসি এর মধ্যবিন্দু ই আছে, অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে বিসি এর হাফ। অতএব এই যে বিই অংশটা বিসি এর হাফ। আবার বিসি এবং এডি পরপর সমান, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরপর সমান হয়, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এডি, এটা এডি এর হাফ। আবার তাহলে আমরা পেলাম কি বি এডি এর হাফ। আবার আমরা জানি যে বিই, এই যে এডি বাহু সমান্তরালও বটে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়, তো সেই জন্য এই দুটো সরলরেখা, এটা আর এটা পরস্পর সমান্তরাল, এর হাফ, এটা এর হাফ এবং এটা সমান্তরাল। তা আমরা জানি যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে এই অংশটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এফ এর মধ্যবিন্দু বি আর ডিএফ এর মধ্যবিন্দু ই। তাহলে অতএব এফ এর মধ্যবিন্দু বি আর ডিএফ এর মধ্যবিন্দু ই, সেটাও লিখতে পারি, বাট আমাদের প্রয়োজন নেই বলে লিখছি না। তাহলে এখন কি পেলাম যে এফ এর মাঝখানে বি অবস্থিত, অর্থাৎ এবি যত লম্বা ডিএফ তত লম্বা। অতএব এবি সমান বিএফ। এবি সমান যদি বিএফ বলতে পারি, তার মানে আমরা বলতে পারি এএফটা কি হবে, এএফটা এই এবি এর জাস্ট ডবল। অতএব এএফ সমান 2ab, অর্থাৎ এবি এর ডবল হচ্ছে এই এএফটা। তো এখানে দেখো ডবল বিতে আছে, তাহলে বি অপশনটা ঠিক হবে। এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও বিএসি কোণ 40 ডিগ্রি, বিওসি কোণের পরিমাপ কত? ত্রিভুজের লম্ববিন্দু বলতে আমরা কোনো ত্রিভুজের কৌণিক বিন্দুগুলি থেকে বিপরীত বাহুগুলির উপর যদি আমরা তিনখানা লম্ব টানি, তাহলে দেখতে পাবো কি লম্বগুলি একটি বিন্দুতে ছেদ করেছে, আর সেই বিন্দুটি হলো ওই ত্রিভুজের লম্ববিন্দু। তাহলে এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকতে পারি। তো আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম এ বি সি, এর লম্ববিন্দু বলতে এই বিপরীত কৌণিক বিন্দু থেকে যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব, এটা একটা লম্ব হলো এডি। বি বিন্দু থেকে যদি এই এসি বাহুর উপরে লম্ব টানি, তাহলে লম্বটা এরকম হবে, এডি বি
আর এখানে সি, এখানে সিএফ। তো এই তিনটি লম্ব টানা হলো এডি, বি এবং সিএফ। আর লম্ব তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা ও বিন্দু। তো এখন বি এ সি কোণ 40 ডিগ্রি বলা আছে, বি এ সি এই কোণটা 40 ডিগ্রি। বিওসি কোণের মান বের করতে হবে, বিওসি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো এটা খুব ইজি, আমরা যদি এই কোণটার মান জানতে পারি, এটা বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটা পরপর সমান হয়, অর্থাৎ এই কোণটার মান জানতে পারলে তার সমান এই কোণটা হবে, অর্থাৎ এই কোণটার মানও জানতে পারবো। তো এই কোণটা মান জানার জন্য আমাকে এ এফ ও ই ত্রিভুজের হেল্প নিতে হবে। চতুর্ভুজ এ এফ ও ই এর দেখো চারখানা কোণ, এর কোণ চারটির মান আমরা জানার চেষ্টা করব। তাহলে এই চতুর্ভুজটার এই কোণটা অলরেডি দেওয়া আছে 40 ডিগ্রি, এই কোণটার নাম এফ এ ই, কোণ এফ এ ই, এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। এখান থেকে এটা লম্ব, এখান থেকে ওটা লম্ব, তাহলে এগুলো সব লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। এই কোণের নাম এ এফ ও সমান 90 ডিগ্রি, আর এই কোণটা এ ই ও এটাও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 ডিগ্রি হয়, তার মধ্যে তিনটি কোণ আমাদের জানা আছে। তাহলে এই চতুর্থ কোণ এটা ইওএফ কোণ, ইওএফ এর মান আমরা জানতে পারবো কিভাবে, 360 ডিগ্রি চারটে কোণের মান, তার থেকে প্রথম এই 90, 90 এবং 40, তাহলে 90 ডিগ্রি বিয়োগ করব, আবার 90 ডিগ্রি, তারপরে 40 ডিগ্রি। তাহলে মোট বিয়োগ করলাম কত, 90 আর 90 180, তাহলে 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করতে হবে, তারপরে এই 40 ডিগ্রি বিয়োগ করতে হবে। তো 360 থেকে 180 বিয়োগ করলে আর থাকে 180 ডিগ্রি, আর এদিকে তার থেকে বিয়োগ করছি 40 ডিগ্রি, তাহলে আর থাকবে 140 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু 140 ডিগ্রি পেলাম, মানে এই কোণটা 140 ডিগ্রি হবে। অতএব কোণ বিওসি সমান বিপ্রতীপ কোণ কোণের নাম ই ও এফ, আর এটা ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে এটার মান পেলাম এই 140 ডিগ্রি। একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো অর্ধপরিসীমা আমরা এস দিয়ে লিখি, এবং অর্ধপরিসীমা দিয়ে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হলো রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যেখানে এস হলো অর্ধপরিসীমা এবং এ বি সি হলো তিনখানা বাহুর দৈর্ঘ্য। তো প্রশ্নের মধ্যে বলা আছে যে এস এই অর্ধপরিসীমা থেকে বাহুগুলির অন্তর, অর্থাৎ এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই তিনটি মান 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিই। এখানে এস মাইনাস এ এটা আছে 8 সেমি, এস মাইনাস বি এটা আছে 7 সেমি, আর এস মাইনাস সি এটা আছে 5 সেমি। তাহলে যদি যোগ করে দিই কি দাঁড়ায় দেখি, এখানে এস 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 অর্থাৎ তিনখানা এস মাইনাস এ বি আর সি, তাহলে মাইনাসটা কমন নিয়ে একেবারে এ প্লাস বি প্লাস সি লিখে দিলাম, আর ডান দিকটা 7 5 12, 12 আর 8 20, তাহলে এটা 20 সেন্টিমিটার হলো। এখন দেখো এ প্লাস বি প্লাস সি, অ্যাকচুয়ালি এস মানে কি, এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই এই অর্ধপরিসীমা এস পাই। তাহলে আমরা যদি এখান থেকে লিখতে চাই যে এ প্লাস বি প্লাস সি কত হবে, সেটা দেখো 2 এর সাথে এক্স গুণ হয়ে 2s হবে। তাহলে অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি সমান পরিসীমা, আর এই পরিসীমার মান 2s। তো এখান থেকে 3s পেয়েছি, মাইনাস এটার মান হচ্ছে 2s, এখানে দেখিয়ে দিলাম 2s ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে s ইজ ইকুয়াল টু
20 সেন্টিমিটার। 3s থেকে 2s বিয়োগ করলে s হয়, তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। অতএব ক্ষেত্রফলও পাবো, এখানে এই সমীকরণে বসিয়ে দেবো মানগুলো। তাহলে অতএব পরিসীমা সমান, না এখানে ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান স্কোয়ার রুট অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে s এর মান 20, এখানে 20 লিখব, s মাইনাস a 8, s মাইনাস b 7, আর x মাইনাস c এটা 5। আর যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি বা আমি সেমি স্কয়ার দিলাম। 20কে ভেঙে লিখতে পারি, আমরা উৎপাদকে ভাঙতে পারি এইভাবে 2, কারণ এই গুণ করে যদি বর্গমূল করি বড় একটা সংখ্যা হবে, তো সেই বড় সংখ্যাকে বর্গমূল করা এড়িয়ে যাওয়ার জন্য আমরা অন্যভাবে বর্গমূলটা করছি। তাহলে এখানে 20কে ভাঙছি উৎপাদকে, তাহলে 2 ইন্টু 5, 8কে ভাঙলে 3খানা 2 হয়, 7, এটা 7ই হলো। আর এখানে 5 স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার সমান, এখানে এক জোড়া 2 এর জন্য একটা 2 বাইরে হবে, এখানে এক জোড়া 2 এর জন্য আর একটা 2 বাইরে হবে। এই 2 এর জোড় নেই, তাহলে এই 2 রুটের ভেতরে থাকবে। এই 5 এবং এই 5 এক জোড়া 5, তার জন্য একটা 5 লিখব। তাহলে জোড় নেই যে উৎপাদকগুলোর, সেটা হলো 2 এবং 7। তাহলে সমান 2 দুগুণে 4, 4 5 20, তাহলে 20 রুট 7 দুগুণে 14, 20 রুট 14 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল, 20 রুট 14 এটা। এরপরে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে সময় πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় কত সময় লাগবে? তো বৃত্তাকার পার্ক, এখানে ব্যাসার্ধ বলা নেই, বৃত্তের ব্যাসার্ধ জানলে আমরা পরিসীমা বের করতে পারতাম। তাহলে এখানে ব্যাসার্ধ যদি r ধরে নিই, পরিসীমা হবে 2πr, তাহলে 2πr যেতে সময় টাইম লাগছে πx/100 মিনিট। তাহলে ব্যাস বরাবর অর্থাৎ 2r দূরত্ব যেতে কত সময় লাগছে সেটা আমরা সহজে ঐকিক নিয়মে বের করতে পারবো। তাহলে প্রথমে লিখে নিতে হবে, মনে করি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ আচ্ছা, মনে করি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ, এখানে r একক ধরলাম, r একক। তাহলে আমার প্রয়োজন পরিসীমা, অতএব পরিসীমা সমান বা পরিধি সমান পরিসীমা সমান 2πr একক ও ব্যাস সমান ব্যাসার্ধের ডবল অর্থাৎ 2r একক। তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে 2πr একক যেতে πx/100 মিনিট সময় লাগছে, তাহলে 2r পথ যেতে কত সময় লাগবে? বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে সময়, তাহলে সময় 2πr একক পথ যায় সমান πx/100 মিনিটে। আমরা ঐকিক নিয়মে করব, এখানে সময় 1 একক পথ যাই সমান 1 একক পথ যেতে কম সময় লাগবে, তাহলে πx দিলাম, যেহেতু কম সময় লাগবে সেই জন্য এই 2πr দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ নিচে 2πr দিতে হবে। আর সময় 2r একক পথ যাই সমান, তাহলে 2rটা ওপরে গুণ করব এইভাবে 2r, আর নিচে আসছে 100 ইন্টু 2πr। তাহলে আর কেটে দিতে পারছি, 2 কেটে দিতে পারছি, পাই কেটে দিলাম। তাহলে উপরে আছে কেবল x এবং নিচে আছে 100। তাহলে সময় লাগবে কত? সময় লাগবে x/100 মিনিট। এখানে x/100 মিনিট আছে, এটা x/100, এটাও x/100, অর্থাৎ
না, এটা x/200, এটা x/100, অর্থাৎ বি উত্তর। একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং, তাহলে শ্রেণীর পরিসংখ্যা নেওয়া হয় এবং শ্রেণী উচ্চ সীমানা, শ্রেণীর নিম্ন সীমা দ্বারা, শ্রেণীর মধ্যমান দ্বারা, শ্রেণীর যে কোনো মান দ্বারা, এটা হবে শ্রেণীর এই মধ্যমান দ্বারা। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, শ্রেণীটির ঊর্ধ্বসীমা কত? তো শ্রেণীটা মনে করো এরকম, যার মাঝখানটা 10 বলা আছে, মধ্যবিন্দু 10। তাহলে এইখান থেকে এই দূরত্বটা জানা নেই, এইখান থেকে এই দূরত্বটা জানা নেই, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যা শ্রেণী দৈর্ঘ্য 6, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 6, তো এখান থেকে এই পর্যন্ত যদি 6 হয়, এটা 3 আর এটা 3, তাহলে 3-এর সাথে 10 যোগ করে আমরা পাবো উচ্চ সীমানা, 10 থেকে 3 বিয়োগ করে আমরা পাবো নিম্ন সীমানা। তাহলে কি পেলাম? তাহলে 6কে হাফ করে 3 হলো, 10-এর সাথে 3 যোগ করে উচ্চ সীমানা পাবো এবং 10 থেকে 3 বিয়োগ করে নিম্ন সীমানা পাবো। আমার প্রয়োজন এখানে ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা সমান মধ্যমান বা মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে মধ্যবিন্দু এখানে আছে 10, শ্রেণী দৈর্ঘ্য আছে 6, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো 10 + 3 = 13। 2 দাগে আছে অমূলদ সংখ্যা কাকে বলে? একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার উদাহরণ দাও। তো অমূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে p/q আকারে, যেখানে q not equal to 0 লিখতে হবে, p যে কোনো বাস্তব সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। এটা হবে পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে মূলদ সংখ্যার উদাহরণ, মূলদ সংখ্যা সমান 1, 2, 3, 4 ইত্যাদি, বা ভগ্নাংশগুলোও হতে পারে। তো আমি এখানে লিখছি 7, বা আমরা লিখতে পারি 0.3, কারণ এখানে 3-এর 10 p/q আকারে লেখা যায়, বা আমরা লিখতে পারি 5-এর 3 ইত্যাদি। আর অমূলদ সংখ্যা এটা সমান √3, √5 ইত্যাদি। এছাড়া আরও অনেক উদাহরণ আছে। তাহলে 2-এর 1 হয়ে গেল। এরপরে 2-এর 2, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় নির্ণয় করো। তাহলে আমাদের মনে হতে পারে যে 20% এবং 10%, মোট 30% ছাড় দিলাম, কিন্তু বাস্তবে সেটা হয় না, কারণ প্রথমে যে মূল্যটা আছে তার 20% যত টাকা হবে, পরে যে মূল্যটা হয়ে গেল কমার পরে তার 10% কিন্তু আর হাফ হবে না। সুতরাং 20% এবং 10% আমাদের আলাদা করে হিসাব করতে হবে যে সেটা কত টাকা হচ্ছে, তারপরে আমরা বলতে পারবো যে সমতুল্য ছাড় কত।
তাহলে প্রাথমিক মূল্য 100 টাকা ধরে নেই, মনে করি দ্রব্যটির প্রকৃত মূল্য সমান 100 টাকা। তাহলে 20% ছাড়ের পরে মূল্য কত হয় দেখে নিই। মানে 100 টাকার 20% মানে কত? 100 টাকার 20% এটা অবশ্যই 20 টাকা। তাহলে 20% ছাড়ের পর মূল্য সমান 100 থেকে 20 টাকা বিয়োগ করলে আমরা পাই 80 টাকা। এরপরে যে 10% ছাড় হবে সেটা কিন্তু এই 80 টাকার উপরে। তাহলে 80 টাকার 10% সমান 80 ইন্টু 10/100 সমান 8 টাকা। তাহলে 10% ছাড়ের পর মূল্য সমান মূল্য 80 টাকা ছিল, তার থেকে 8 টাকা কমে যাচ্ছে, তাহলে সমান 72 টাকা। তাহলে মোটের উপরে ছাড়, মোটের উপর প্রাথমিক মূল্য ছিল 100 টাকা, তার থেকে এখনকার মূল্য হলো 72 টাকা। এটা বিয়োগ করছি, বিয়োগ করলে আমরা পাবো 28 টাকা। অতএব সমতুল্য ছাড় যদি আমার পার্সেন্টেজে বলি এটা হবে 28%। এটা কিন্তু 30% হলো না, এটা 28% হলো। 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লেখচিত্র না এঁকে কেবল অঙ্কের মাধ্যমে বলতে পারি যে এই সমীকরণের লেখচিত্রটা কেমন হবে। তো সেটা আমরা এক্স আর ওয়াই আমরা যে বিন্দু বের করে করে তারপরে গ্রাফ পেপারে বসিয়ে আমরা বিন্দুগুলো যোগ করে লেখচিত্র পাই, এখানে বিন্দু বের করতে হবে না, বরং সমীকরণটা লিখে কিছু হিসাব করে আমরা বলতে পারবো যে লেখচিত্রটা কেমন দেখতে হবে। তাহলে 3x + 4y = 12। এখন একে বলা হয় যে ছেদিতাংশ আকারে প্রকাশ। 12 আছে ডান দিকে, তাহলে উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করব। 3x/12 4y/12 = 12/12। তাহলে 12 কাটাকুটি করে 1 হলো, এখানে 3, এখানে 4। তাহলে এটা হচ্ছে x/4 + y/3 = 1। তাহলে এটা কিন্তু ছেদিতাংশ আকারে প্রকাশ করা হলো সমীকরণটিকে। তাহলে কি, তাহলে এই যে সমীকরণ লেখচিত্র আঁকলে লেখচিত্রটি এক্স অক্ষকে 4 একক দূরে ছেদ করবে, ওয়াই অক্ষকে 3 একক দূরে ছেদ করবে। তাহলে এখানে এক্স ছেদিতাংশ সমান 4 আর ওয়াই ছেদিতাংশ সমান 3। তাহলে লেখচিত্রটা কেমন দেখতে হবে দেখে নাও। এক্স অক্ষ আর অক্ষ ওয়াই অক্ষ যদি আমরা এইভাবে টানি, এক্স অক্ষ 4 একক দূরে 1 2 3 4 এইখানে ছেদ করবে, ওয়াই অক্ষকে 3 একক দূরে 1 2 3 অর্থাৎ এইখানে ছেদ করবে। তাহলে লেখচিত্রটা হবে এরকম। লেখচিত্রটার নাম দিলাম এবি, এবি নাম দিলাম। আর লেখচিত্র ও অক্ষদ্বয় এই ত্রিভুজ তৈরি করেছে। এটা মূল বিন্দু, এখানে পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম। তাহলে ত্রিভুজটির দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। ভূমি সমান 1 2 3 4 4 একক, তারপরে উচ্চতা সমান 1 2 3 এটা 3 একক,
অতএব ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ইন্টু ভূমি জায়গাতে 4 বসালাম, উচ্চতা জায়গাতে 3 বসালাম। এটা হবে ক্ষেত্রফল, যেহেতু বর্গ একক কেটে দিলাম 2, তাহলে 3 দুগুণ 6 সমান 6 বর্গ একক ওই ত্রিভুজটির ক্ষেত্রফল। 4 দেখা আছে এ এবং বি এর কোন মানের জন্য এই সমীকরণ আর এই সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক সংখ্যাগুলির অনুপাত, এই তিনটি অনুপাত কিন্তু পরপর সমান হবে। তাহলে সমীকরণ যেভাবে দেওয়া আছে আগে খাতায় লিখে নেব এবং 1 ও 2 নম্বর সমীকরণ নাম দেব। প্রথম সমীকরণটা আছে 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 7 আছে, আমি -7 দিলাম, সমান 0 দিলাম। এটা 1 নম্বর সমীকরণ। আর তারপরে সমীকরণ আছে a প্লাস bx প্লাস a মাইনাস by ইজ ইকুয়াল টু 2a প্লাস b প্লাস 1। তো ইজ ইকুয়াল টু আছে, আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম, ডান দিকটা শূন্য রেখে দিলাম, অর্থাৎ এটাকে বা সমান চিহ্নের ডান দিক থেকে বাঁ দিকে এনেছি, চিহ্নটা পাল্টে গেছে। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এবার এক্স এর সহগের অনুপাত বের করতে হবে। এক্স এর সহগের অনুপাত, এখানে 5, এখানে a প্লাস বি, তাহলে 5/a প্লাস বি। তারপরে ওয়াই এর সহগের অনুপাত সমান 8/a মাইনাস বি। আর ধ্রুবক সংখ্যার অনুপাত এখানে আছে -7 আর নিচে আছে 2a মাইনাস 2a প্লাস বি প্লাস 1। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা বরং বাদ দিয়ে লিখি, 2a প্লাস বি প্লাস 1। তাহলে অসংখ্য সমাধান থাকার কথা বলা আছে, তাহলে প্রশ্নানুসারে দিস ইজ ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু দিস। প্রশ্নানুসারে 5/a plus b is equal to 8/a minus b is equal to 7/2a plus b plus 1। এটা আছে। এখন a ও b এর মান বের করতে হবে, তাহলে আমরা এই দুটো প্রথম সমান লিখব। 5/a plus b is equal to 7/2a plus b plus 1। এরপরে বজ্রগুণ করব, বজ্রগুণ করলে পাই 7, আচ্ছা এটা হচ্ছে 10a গুণ করছি, তাহলে 10a প্লাস 5b প্লাস 5, 7a প্লাস 7b, বা 10a তারপরে 7a লিখলাম মাইনাস 7a প্লাস 5b মাইনাস 7b ইজ ইকুয়াল টু 5 সমান চিহ্নের ডান দিকে লিখলে -5। 10 থেকে 7 বিয়োগ করলে 3a, 5 - 7 অর্থাৎ -2b ইজ ইকুয়াল টু -5। এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম, সমাধান করতে হবে। এরপরে এটা সমান লিখব, অর্থাৎ 8/a মাইনাস b ইজ ইকুয়াল টু 7/2a প্লাস b প্লাস 1। 8 দুগুণ 16 অর্থাৎ 16a প্লাস 8b প্লাস 1 এবং 8 গুণগুলো 8 × 8 সমান 7a মাইনাস 7b বা 16a মাইনাস 7a প্লাস 8b, 7b সমান চিহ্নের ডান দিকে লিখলে প্লাস 7b ইজ ইকুয়াল টু -8। 16 থেকে 7 বিয়োগ করলে 9, একই চিহ্ন যেহেতু তাহলে যোগ করব, যোগ করলে +15
ইজ 15b ইজ ইকুয়াল টু -8, এটা 4 নম্বর সমীকরণ। তো এখান থেকে বি, তিনটাকে এখানে এই এটাকে কেটে দিই, মানে অপনয়ন করি। 3 এখানে 1, 3 গুণ করলে 3 3 9, 9 মাইনাস 3 2 6, 6b ইজ ইকুয়াল টু 3 5 15, আর এখানে 1 দিয়ে গুণ করলে 9 প্লাস 15b ইজ ইকুয়াল টু -8। বিয়োগ করলে এটা কেটে গেল, -6 -15 -21, বি ইজ ইকুয়াল টু, এটা 15 থেকে 8 বিয়োগ করতে হবে, তাহলে 7 মানে -7, বা বি সমান পাই -7/-21, আর এটা ইজ ইকুয়াল টু 1/3 কাটাকুটি করলে। এখন 1 নম্বর সমীকরণে, এই 3 নম্বর সমীকরণে বি এর মান 1 3 বসাই। এখানে 3a minus 2b is equal to -5। 3a মাইনাস 2 1 কে 2, 2 3 সমান -5, 3a is equal to -5, 2 3 সমান চিহ্নের ডান দিকে লিখলে প্লাস 2 3, 3a is equal to 3 লসাগু 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 5 কে গুণ, 3 5 15 -15, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2 কে গুণ, 2 1 কে 2, এটা হলো -15 প্লাস 2 অর্থাৎ -13/3। 3a সমান এটা, তাহলে a সমান হচ্ছে -13/3, আর একটা 3 নিচে হবে, তাহলে এটা -13/9, তাহলে a সমান পেলাম 1 3 ও b সমান পেলাম -13/9। px² প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার x-2 এবং x-1/2 উভয়েই উৎপাদক হলে p ও r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। px² প্লাস 5x প্লাস r এটা আছে, তাহলে এর দুটি উৎপাদক, একটা আছে x-2 আর একটা আছে x-1/2, তাহলে x-2 সমান 0 লিখলে পাই x সমান 2, আর x-1/2 ইজ ইকুয়াল টু 0 লিখলে পাই x সমান 1/2। তাহলে x সমান এখানে 2 বসালে এর মান 0 হবে, x এর মান 1/2 বসালেও এর মান 0 হবে। তাহলে এটা হচ্ছে ফাংশন x সমান, এটা দেওয়া আছে। তাহলে ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x এর জায়গাগুলোতে 0 বসাবো, না 2 বসাবো, p × 2² প্লাস 5 × 2 প্লাস r, এটা ইজ ইকুয়াল টু 0, বা 2 2 4, অর্থাৎ 4p² প্লাস 5 2 10 প্লাস r ইজ ইকুয়াল টু 0, (4p² প্লাস r ইজ ইকুয়াল টু, এটা হলো -10। এরপরে 1 2 বসাবো, ফাংশন অফ 1 2 ইজ ইকুয়াল টু 0, বা p × 1 2 তার হোল স্কয়ার প্লাস 5 × 1 2 প্লাস r ইজ ইকুয়াল টু 0, বা p/4 প্লাস 5/2 প্লাস r ইজ ইকুয়াল টু 0, 4 লসাগু, তাহলে p প্লাস 2 দিয়ে ভাগ করলে 2 2 4 2, 5 2 10 প্লাস এখানে 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, তাহলে 4r ইজ ইকুয়াল টু 0, বা p প্লাস 10
প্লাস 4r ইজ ইকুয়াল টু 0 বা p প্লাস 4r ইজ ইকুয়াল টু -10। আচ্ছা, তার মধ্যে এখানে p স্কোয়ারটা হবে না। এখন এখানে দুটো, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এখানে কেবল r আছে, এখানে 4r আছে, তাহলে এখানে যদি 4 গুণ করি তো এখানে পাচ্ছি 4 × 16, 16p প্লাস 4r, 4 × 10 = 40, -40। আর এখানে কিছু গুণ করলাম না, এখানে p প্লাস 4r ইজ ইকুয়াল টু -10। এটা বিয়োগ করছি, ফোর আর কেটে দিলাম, এখানে পাচ্ছি 15p সমান 40 থেকে 10 বিয়োগ করলে -30 বা p সমান -30/15 কাটাকুটি করলে 2 সমান -2। তাহলে 1 নম্বর সমীকরণ আছে 4p প্লাস r সমান -10, p এর মান -2 আছে, তাহলে এখানে p এর মান বসিয়ে দেব, প্লাস r সমান -10, -8 প্লাস r ইজ ইকুয়াল টু -10 বা r ইজ ইকুয়াল টু -10 প্লাস 8 ইজ ইকুয়াল টু -2। এখানে -2 ছিল, এখানে -2 হলো, তাহলে অতএব লিখতে পারি p সমান r সমান -2। অতএব p সমান r, এটাই হচ্ছে p এবং r এর মধ্যে সম্পর্ক। সরলতম মান বের করতে হবে। দুইয়ের 6, এখানে 99 কিউব প্লাস 98 কিউব প্লাস 97 কিউব -3 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু 97 এর মান বের করতে হবে। তো এখানে 99 তিনখানা গুণ করি, 98 তিনখানা গুণ করি, 97 তিনখানা গুণ করি, করলে এত বড় সংখ্যা আসবে যে হিসাব করতে আমরা হিমশিম খেয়ে যাব। সেই জন্য কী করতে হবে, সেই জন্য আমরা এখানে যে একটা সূত্র জানি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে এই অঙ্কটা, এই সংখ্যাগুলো এমনভাবে দেওয়া থাকে যেন a প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই তিনটে সংখ্যা যোগ করে 0 হয়ে যায়, তখন টোটাল মানটা 0 হয়, কিন্তু এইখানে মানগুলো ঠিক সেরকমভাবে দেওয়া নেই। সুতরাং অঙ্কটা বড্ড কঠিন হবে, কেন কি এই 99 তিনখানা গুণ করতে হবে, 98 তিনখানা গুণ করতে হবে, 97 তিনখানা গুণ করতে হবে, গুণ করে বসিয়ে যোগ করে তার থেকে এই গুণফলটাকে বিয়োগ করতে হবে। তাহলে গুণটা অনেক বড় হবে, সুতরাং আমি গুণটা এখানে আলাদা করে দেখাচ্ছি না। তো গুণ আমি অলরেডি আগে থেকে করে নিয়েছি, করে নিয়ে এখানে জাস্ট গুণ, এই 398 গুণ করলে কত হবে সেটা এখানে বসাচ্ছি। তাহলে এখানে গুণ করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। প্লাস 91267 তাহলে 3খানা 99 গুণ করে এটা হলো, 3খানা98 গুণ করে এটা হলো, 3খানা97 গুণ করে এটা হলো। অর্থাৎ আমরা কি এই সূত্র দিয়ে করতে পারছি না অঙ্কটা। -3 দিয়ে এই সংখ্যা তিনটিকে গুণ করলে এটা হয় 2 8 2 3 2 8 2। এখন এই তিনটি সংখ্যাকে পরপর আমরা যোগ করব, যোগ করলে 2 8 2 4 1 6 4, তার থেকে 2 8 2 3 2 8 2 3 2 8 2। তাহলে এই বিয়োগটা করলে আমরা পাবো 8 8 2। এরপরে 7 দাগ আছে, এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর মধ্যবিন্দু ডিই ও এফ, ইএফ এডি, এফই
এডিকে ও বিন্দুতে ছেদ করে, এডি সমান 6 সেন্টিমিটার হলে এও এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এ বিসি, এবিসি ত্রিভুজ, বিসি এর মধ্যবিন্দু ই, এর মধ্যবিন্দু আছে এফ, এর মধ্যবিন্দু আছে জি, না এখানে ডি, এটা ডি, এটা ই, এটা এফ, এরকম মধ্যবিন্দুগুলো আছে। তাহলে এফ ই এডিকে, এফ ই এই যে এডিকে ও বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটা ও। এডি সমান 6 সেন্টিমিটার, এডি সমান, তাহলে এও এই মানটা বের করতে হবে, এও সমান কত। তাহলে দেখো এবিসি ত্রিভুজের এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা, তাহলে ইএফ আর বিসি পরস্পর সমান্তরাল। এর এবি ও এসি এর মধ্যবিন্দু, যথাক্রমে এফ ও ই, অতএব এফ ই সমান্তরাল বিসি, কারণ কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে এটা এটা সমান্তরাল, তাহলে এফ ও আর এই যে বিডি পরস্পর সমান্তরাল, অতএব এফ ও সমান্তরাল বিডি, এটা এটা সমান্তরাল। আবার এবি এর মধ্যবিন্দু এফ, তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এবি এর মধ্যবিন্দু এফ এবং এটা এটা সমান্তরাল, তাহলে এতটুকু এর হাফ বা এই সরলরেখাটা এডিকে সমদ্বিখণ্ডিত করবে। আবার ত্রিভুজ এবিডি এর এবি এর মধ্যবিন্দু এফ ও এফও সমান্তরাল বিডি, অতএব এডি এর মধ্যবিন্দু ও, এডি এর মধ্যবিন্দু ও, অর্থাৎ কি, অর্থাৎ এও এবং ওডি পরপর সমান, এখান থেকে বলতে পারি এও সমান হাফ এডি, এওটা এডি এর হাফ। তো এডি 6 সেন্টিমিটার বলা আছে, তাহলে হাফ ইন্টু 6 সেমি, আর 6 হাফ করলে আমরা জানি 3 সেন্টিমিটার হয়, আর এটা ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এসি এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফল ইজ টু এ বিডি এর ক্ষেত্রফল 2:3 হয়, তাহলে পিডিসি এর ক্ষেত্রফল এটা এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের এডি এবং এডি মধ্যমা এসি এবং এসি বাহুর উপরে পি এমন একটি বিন্দু, এটা হচ্ছে এডি মধ্যমা। এসি বাহুর উপরে একটা বিন্দু পি নিতে হবে, জানো এডিপি, এ ডিপি যদি এখানে নেই, এডিপি ইজ টু এডিবি, এবিডি, এ বিডি 2:3 হয়, অর্থাৎ পি এরকম একটা জায়গাতে পি আছে। তাহলে এই যে এডিপি অর্থাৎ এই ত্রিভুজটা আর এবিডি, এবিডি অর্থাৎ এই সাদা ত্রিভুজটা, এটা 2 এটা 3, ত্রিভুজ এডিপি বাই ত্রিভুজ এবিডি, এটা আছে 2:3 মানে 2:3। আমাকে বের করতে হবে পিডিসি, পিডিসি অর্থাৎ
এই ত্রিভুজটা আর ABC অর্থাৎ টোটাল ত্রিভুজটা এর অনুপাত বের করতে হবে। তো এখানে একটা কাজ করতে পারি যে এটা সমান 2x, এটা সমান 3x ধরতে পারি। ত্রিভুজ ধরি ত্রিভুজ ADP সমান 2x ও ত্রিভুজ ABD সমান 3x, মানে এর ক্ষেত্রফল 2x বর্গ একক আর 3x বর্গ একক। এটা পেয়ে গেলাম, এটা পেয়েছি 3x আর এটা পেয়েছি 2x। তাহলে এখন এটা আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি এটা যদি মধ্যমা হয় এই 3xটা এবং এদিকে 2x এবং এটা এই দিকের ক্ষেত্রফল আর এই দিকের ক্ষেত্রফল সমান হয়, অতএব ত্রিভুজ এর নাম DPC ত্রিভুজ, এখানে ত্রিভুজটার নাম আছে PDC অর্থাৎ এই ত্রিভুজটা এটা কি হবে, এটা হবে এই 3x থেকে 2x বিয়োগ করতে হবে, কারণ আচ্ছা এটা আমি অন্যভাবে লিখি, ADC ত্রিভুজ ADC থেকে বিয়োগ করতে হবে ADP কে। এখন ADC আর ABD পরপর সমান, কারণ এটা মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ভাগ করে। তাহলে এদিককার যদি 3x হয় এই ডান দিকে দুটো মিলে 3x, তো তাহলে এই 3x থেকে বিয়োগ করছি এই 2x কে, তাহলে এটা ইজ ইকুয়াল টু x, তাহলে এটা কিন্তু x পেলাম। এখন অতএব ত্রিভুজ PDC ইজ টু ত্রিভুজ ABC সমান PDC, দেখো এখানে PDC এটা x আছে, ইজ টু ABC টোটাল ত্রিভুজটা 3x 2x এবং x তিনটে মিলে 3x প্লাস 2x প্লাস x, তাহলে হলো x ইজ টু 3 আর 2 5 আর 1 6 6x, তাহলে এটা 1:6। নয়ের দাগ A, B, B, C, C, A শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0,0 হলে এর মান বের করতে হবে। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, আমরা জানি যে x স্থানাঙ্ক বের করার সময় আমরা কৌণিক বিন্দুর x স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করি। তাহলে ত্রিভুজটা এখানে এঁকে নিই, মোটামুটি এটা হলো সেই ত্রিভুজ যে ত্রিভুজটার কথা এখানে বলা আছে ABC। এখন A এর স্থানাঙ্ক A, B, এর স্থানাঙ্ক B, C আর এর স্থানাঙ্ক C, A। তাহলে ভরকেন্দ্র মানে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা এই কেন্দ্রটা ভরকেন্দ্রটাকে G মনে করলাম। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেখো x x x অর্থাৎ ফার্স্ট পার্টগুলো পরপর যোগ করব, A প্লাস B, এখানে ফার্স্ট পার্ট x স্থানাঙ্ক A, x স্থানাঙ্ক B, x স্থানাঙ্ক C, তাহলে A প্লাস B প্লাস C বাই 3, কমা এখানে y স্থানাঙ্কগুলো B C A, অর্থাৎ ওখানেও সেই A প্লাস B প্লাস C, এটা হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এখন 0,0 বলা আছে, তাহলে এটা সমান 0 লিখব, অতএব A প্লাস B প্লাস C বাই 3 এটা সমান 0 বা A প্লাস B প্লাস C সমান 0 পেলাম। এবার আমাকে বের করতে হবে A স্কোয়ার বাই BC প্লাস B স্কোয়ার বাই CA প্লাস C স্কোয়ার বাই AB। তো BC CA AB লসাগু হবে ABC, BC দিয়ে ভাগ করলে A থাকছে, A দিয়ে A স্কোয়ারকে গুণ A কিউব, CA দিয়ে ভাগ করলে A আর C কেটে যাবে, B থাকবে, B দিয়ে B স্কোয়ারকে গুণ B কিউব, প্লাস AB দিয়ে ভাগ করলে C থাকবে, C দিয়ে C কে গুণ C কিউব। তাহলে এই হলো। এখন আমরা এর আগে যে সূত্রটা ব্যবহার করতে চেষ্টা করেছিলাম আগের অঙ্কে, এই অঙ্কটাতে এই সূত্রটা আমরা এবার ব্যবহার করব, এখানে এই অঙ্কটাতে সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে ছিল -3 ABC ছিল, এখানে কিন্তু নেই, আমি এটা
বাড়তি করে মাইনাস দিয়ে দিলাম, তাহলে মাইনাস দিলে তো হবে না, এখানে প্লাস দিয়েও একটা লিখে দিতে হবে, তা নাহলে ব্যালেন্স থাকবে না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সূত্র হবে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc, আর নিচে লিখবো abc। এ প্লাস বি প্লাস সি সমান 0 পেয়েছি আমরা, তাহলে এখানে 0 বসাবো, তার সাথে গুণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে 0-এর সাথে গুণ করলে এই পার্টটা 0ই হবে, প্লাস 3ab ছিল, এখানে প্লাস 3ab বসিয়ে দিলাম, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। 0 না লিখলেও চলবে, বা আমরা 0 প্লাস 3abc লিখতে পারি, চাইলে নাও লিখতে পারি। এবিসি এবিসি কেটে দিলাম, তাহলে এর মান আমরা পেলাম 3। অতএব এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবি এর মান হলো 3। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 226 সেন্টিমিটার। ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যখন দেওয়া আছে, এখান থেকে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো, কারণ 3টি বাহু যোগ করলে ত্রিভুজের পরিসীমা পাই। 126কে 3 দিয়ে ভাগ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাবো। সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে 126 আছে, তাকে 3 দিয়ে ভাগ, 12কে 3 4 12 আর 6কে 3 2 6, তাহলে এটা হলো 42 সেন্টিমিটার। এবার আমাকে বের করতে হবে এই ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের অন্তর্বৃত্ত এঁকে ফেলি। এটা মনে করে একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 42 সেমি। অন্তর্বৃত্ত বলতে যে বিন্দু থেকে, যে অন্তর্বৃত্ত হচ্ছে প্রত্যেকটা বাহুকে টাচ করে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে এখান থেকে এই পর্যন্ত, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, বা এ পর্যন্ত ধরা যায়, বা এ পর্যন্ত ধরতে পারি। তাহলে আমি কেবল এই একটা ব্যাসার্ধ দেখছি, এটা জি নাম দিলাম। তাহলে এই যে বৃত্তের কেন্দ্র, এখান থেকে ডি এর দূরত্বটা বের করতে পারলে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাবো। তো তার জন্য আমাকে এডি বের করতে হবে, উচ্চতা বের করতে হবে। তাহলে উচ্চতা দেখো, এখান থেকে এটা যদি 1 হয়, এখান থেকে এটা 3, অর্থাৎ এডি এর 3 ভাগের 1 ভাগ হলো এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু সমান √3/2, আর বাহুর জায়গাতে 42 সেমি, 21 2 42 সমান 21√3 সেমি। এটা বেরোলো এডি বা উচ্চতা, এটা সমান এডি। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এই যে এডি আছে এর 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ AD/3। এডির জায়গাতে 21√3 বসাবো, তাকে 3/3 দেবো সেন্টিমিটার, 3 সাথে 21, তাহলে সমান 7√3। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল চাই। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান, বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার সূত্র, পায়ের জায়গাতে 22/7 বসাবো এবং আর এর জায়গাতে 7√3 তার হোল স্কয়ার বসাবো, এটা হবে বর্গ সেমি। সাথে সাথে 49, আর √3 স্কয়ার করলে 3 3 9।
7 নং 63, 63কে 22 দিয়ে গুণ, সমান 1386 বর্গ সেমি। এগারোতে আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 48 সেন্টিমিটার, ক্ষেত্রফল 128 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য ধরে নিই, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ, এখানে সেন্টিমিটার ধরব, ও প্রস্থ সমান 20 সেমি। তাহলে এখানে দেখো পরিসীমা দেওয়া আছে, মানে 2 ইন্টু এ প্লাস বি, এর মান দেওয়া আছে 48, বা এখান থেকে বলা যায় এ প্লাস বি সমান 48/2 ইজ ইকুয়াল টু 24। আর ক্ষেত্রফল দেওয়া আছে 128, এ বি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা 128, তো এই পেলাম মোট। এবার আমাকে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার বের করি, কত আসছে, এ প্লাস বি হোল স্কয়ার সমান 24, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সমান 24। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান পেলাম 24, 4ab কে সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস 4ab সমান 20, আচ্ছা এ প্লাস বি হোল স্কয়ার সমান 24 এর স্কোয়ার লিখতে হবে। তো 24 স্কোয়ার 24, 4 4 4 16 6 হাতে 1, 4 2 8 9, তাহলে এটা হলো 576। 4 ইন্টু এ বি এর মান 128, চার 8 32 2, 4 8 32 2, 4 8 32 2 হাতে 3, 4 2 8 3 11 1 হাতে 1, 4 1 4 5, তাহলে এটা হলো 512। 576 মাইনাস 512, তাহলে এটা হচ্ছে 576 থেকে 512 বিয়োগ করছি, 4 পেলাম 6, 64, 64 মানে 8 এর স্কোয়ার, তাহলে এ মাইনাস বি সমান পেলাম 8, আর এ প্লাস বি সমান 24 পেয়েছিলাম, তাহলে পেলাম এ প্লাস বি সমান 24, এ মাইনাস বি সমান 8, যোগ করছি, বি বি কেটে গেল, 2a সমান 32, এখান থেকে পাই এ সমান 32/2, এটা হলো 16, আর এ প্লাস বি সমান 24 ছিল, এখান থেকে আমি বি এর মান বের করব, বা এর মান যেহেতু 16, তাহলে 16 প্লাস বি সমান 24, বা বি সমান 24 মাইনাস 16, তাহলে এটা ইজ ইকুয়াল টু 8। অতএব এ ইজ টু বি, এর মান 16 এবং বি এর মান 8, 2 দিয়ে ভাগ করলে 2:1, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 2:1। নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। তো এখানে এটা 12 দাগ, তাহলে প্রথম শ্রেণী এখানে দেখো
কন্টিনিউয়াস নেই, 74 শেষ 75 শুরু, তাহলে শ্রেণী সীমানা দিয়ে আমাদের আগে পরিসংখ্যা বিভাজন ছকটি লিখে নিতে হবে। শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। তাহলে যখন এই ডিসকন্টিনিউয়াস থাকে আমরা কি করি, 0.5 কমিয়ে নিই, 0.5 বাড়িয়ে নিই, তাহলে এটা হবে 69.5, এটা হবে 74.5। 69.5 থেকে 74.5, তার পরিসংখ্যা আছে 3। তারপরটা আছে 74.5 থেকে 79.5, এর পরিসংখ্যা আছে 4। নেক্সট আছে 79.5 থেকে 84.5, এর পরিসংখ্যা আছে 5। আর 84.5 থেকে 89.5, এর পরিসংখ্যা আছে 8। এবার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, প্রথম শ্রেণীর পরিসংখ্যা আছে 3, তাকে এই শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাহলে 74.5 মাইনাস 69.5, তাহলে এটা হলো 3 আর এটা 5 একক, তাহলে 3-এর 5 বা আমরা 0.6ও লিখতে পারি। আর আছে আপেক্ষিক পরিসংখ্যা ও আপেক্ষিক পরিসংখ্যা। সমান আপেক্ষিক পরিসংখ্যা মানে এখানে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। সমান প্রথম শ্রেণীর পরিসংখ্যা আছে 3 বসাবো, 3 বসালাম, বাই মোট পরিসংখ্যা 3, 4, 5, 8 যোগ করে নিচে বসাবো, 3, 4, 5, 8 সমান 3 বাই 7, 5, 12, তাহলে 3 বাই এটা হয়ে গেল 20। নেক্সট আছে 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11, 10। তথ্যটির প্রসার নির্ণয় করো। প্রসার বলতে সবচেয়ে বড় পরিসংখ্যাটাকে থেকে বিয়োগ করতে হবে সবচেয়ে ছোট পরিসংখ্যা, তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা মাইনাস সর্বনিম্ন পরিসংখ্যা। তাহলে এখানে পরিসংখ্যাগুলো দেখতে হবে, সবচেয়ে বড় কোনটা আছে, এখানে সবচেয়ে বড় 20, 22, 26, 26 সবচেয়ে বড়, তাহলে 26 থেকে বিয়োগ করব সবচেয়ে ছোটটা, 12, 6, 11, 10, 6 সবচেয়ে ছোট, তাহলে -6, আর এটা ইজ ইকুয়াল টু 20। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।